স্যার শুরু করছি তাহলে। আচ্ছা, হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে আজ শরীফ মাহাজন নিয়ে ৬০তম পর্ব হতে চলেছে। সকলকে আমরা সকলকে আগে শুভ সন্ধ্যা জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় শরীফ মাহাজন পর্ব ৬০। আর কততম আলোচনাটা তো দেওয়া হয়নি। 60। আ- আচ্ছা, 60তম। আজ আলোচনা করবেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডাক্তার অমরনাথ চক্রবর্তী। আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করে রাখবেন, এটা খেয়াল রাখবেন। আমি স্যারকে অনুরোধ করছি আজকে আলোচনা শুরু করার জন্য। স্যার শুরু করুন। আচ্ছা, আলোচনার প্রথমেই উপস্থিত সকল চিকিৎসক বৃন্দকে আন্তরিক শ্রদ্ধা প্রীতি শ্রদ্ধা জানাই এবং আমাদের সকলকে হোমিও দর্পণের পক্ষ থেকেও প্রীতি শুভেচ্ছা জানাই। তা আজকে হ্যানিম্যানের এই যে ক্লাস, যেটা আমরা হ্যানিম্যানের অর্গানন না ক্রনিক ডিজিজ বই থেকে আমরা একটু পাঠ করছি। কথা হচ্ছে যে আজকে এই পৌর বয়সে এসেও কিন্তু আজকে যখন এই বইগুলো যখন পড়ছি, আগেও পড়েছি, এখনো পড়ছি, তা আমি বুঝতে পারছি আগে পড়ে আমি সব বুঝতে পারিনি, আর এখন যা পড়লাম এটা পড়েও যে সব বুঝতে পারলাম এটা নিশ্চয়তা নেই। কারণ ব্যাপার হচ্ছে কি, যে ক্রনিক ডিজিজ এইটা হ্যানিম্যানের মেধার সর্বোত্তম সৃষ্টি। যেমন অর্গানন এবং ক্রনিক ডিজিজ, এটা হচ্ছে কোনো সাউন্ড পাচ্ছে না বলছে পার্থ, আপনারা কি শুনতে পাচ্ছেন না? স্যার শুনতে পাচ্ছি নেটের স্যার, সমস্যা। শুনতে পাচ্ছি। ও তাহলে পার্থ, তুই ইয়ে কর, ওই একবার কেটে দিয়ে আবার ঢোক। আচ্ছা, তাহলে কি নিয়ে আলোচনাটা করছিলাম? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কি নিয়ে বলছিলাম, সুটটা কেটে গেল হঠাৎ করে। ক্রনিক ডিজিজ নিয়ে স্যার। হ্যাঁ, ক্রনিক ডিজিজ এইটা হচ্ছে হ্যানিম্যানের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার, অর্গানন এবং ক্রনিক ডিজিজ। এবং ক্রনিক ডিজিজ হচ্ছে হ্যানিম্যানের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার এই কারণেই বলি যে রোগের কারণ তত্ত্ব, রোগের কারণ তত্ত্বের একটা আমূল সংস্কার বা পরিবর্তন হ্যানিম্যান করেছেন, যেটা কিন্তু প্রচলিত অন্যান্য মতামতের তুলনায় এটা কিন্তু অনেক বেশি আধুনিক, অনেক বেশি যুক্তিসঙ্গত এবং অনেক বেশি নির্ভরযোগ্য। অন্যান্য প্যাথিতে প্যাথোলজি, প্যাথোলজিটা হচ্ছে মূল বিষয়, প্যাথোলজি হচ্ছে মূল বিষয়। হোমিওপ্যাথিতে বলা হচ্ছে কি, প্যাথোজেনেসিস হচ্ছে মূল বিষয়। প্যাথোজেনেসিস অফ দ্য ডিজিজ বা প্যাথোজেনেসিস অফ দ্য ড্রাগ, এইটা হচ্ছে মূল বিষয়। প্যাথোজেনেসিস নিয়ে বিরাট কিছু আলোচনা করতে চাইছি না। মূল বিষয়টা প্যাথোজেনেসিস বলতে কি বোঝায়, কি প্যাথোজেনেসিস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে প্যাথোজেনেসিসের মধ্যে কিন্তু এন্ড রেজাল্টটা প্যাথোলজি। প্যাথোলজি কিন্তু প্যাথোজেনেসিসের একটা অংশ। প্যাথোজেনেসিস মানে কি, যেটা পেশেন্ট কিভাবে তার ডেভেলপ করলো, কবে থেকে শুরু করলো, কিভাবে ডেভেলপ করলো, সেই ডেভেলপমেন্টের ফলে আজকে যে প্যাথোলজি এসছে, সেই ডেভেলপমেন্টটা আমরা দেখবো। ডেভেলপমেন্ট দেখতে গেলে আমরা কি কি দেখবো, কবে থেকে তার শুরু হয়েছে এটা খুঁজবো। এটা খুঁজতে হবে, তো না খুঁজলে তো হবে না। যেমন ধরুন, রিসেন্ট একটা পেশেন্ট দেখলাম, তা এই পেশেন্টের কিন্তু সর্দি কাশি এই তার মূল সমস্যা। তা এটা বিভিন্ন চিকিৎসা করে সেটাকে কিছুটা কমানো গিয়েছে, কিন্তু অ্যাজ এ হোল পেশেন্ট কিন্তু সারেনি। তার প্রবণতা বা তার আক্রমণের স্ট্যাটাস গুলো কমেছে, কমলেও কিন্তু সেরে ওঠেনি। কেন সারেনি?
দেখা যাচ্ছে কি, যদি ফ্যামিলি হিস্ট্রিটা নিতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, ফ্যামিলি হিস্ট্রিতে তার কিন্তু তার বাবারও আছে, তার ঠাকুরদারও আছে। তার এই যে বাবার আছে, ঠাকুরদার আছে, এই যে চেনটা, যেটা এই চেনটা নিয়ে এসে বর্তমানে তার আছে। তাই আমাকে যখন তাহলে ওষুধ যখন দিতে হবে, তখন তার ঠাকুরদার জায়গা থেকে কিছুটা ভাবতে হবে, কিছুটা তার বাবার থেকে ভাবতে হবে, কিছুটা তার পেশেন্টের বর্তমান অবস্থা ভাবতে হবে। মজার ব্যাপার কি হচ্ছে, এখানে সাকসেশন অফ অর্ডার দেখা যাচ্ছে যে বেশ মিল আছে তিনটে প্রজন্মের মধ্যে, বেশ মিল পাওয়া যাচ্ছে। আর বেশ মিল যখন পাওয়া যাচ্ছে, যখন তখন আমি শুধুমাত্র এই পেশেন্টের প্রেজেন্ট কমপ্লেনকে ধরে ওষুধ দেবো, এরকম ব্যাপারটা কিন্তু হোমিওপ্যাথির বিষয় না। প্যাথোজেনেসিস কথাটা বলেছি, প্যাথোজেনেসিস তার মানে এখন যে পেশেন্টের যে রেজাল্টটা যেটা হচ্ছে, এই যে আমরা দেখতে পাচ্ছি, এইটা অনুযায়ী দিলে কিন্তু পেশেন্ট হয়তো উপশম হবে, এবং সেটা কিন্তু আলটিমেটলি সাপ্রেশন হবে। কারণ আগেতে যেটুকু ছিল সর্দি নাকের মধ্যে গন্ডগোল ছিল, এখন কিন্তু গলার মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে, গলার মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। এবং এর মতো আর ওই এক, ওটা সম্ভবত বোধ হয় ওর দাদু মনে হচ্ছে, হ্যাঁ দাদু, মামার বাড়ির দাদুরও এই অবস্থা। তাকে একজন নাম করা ডাক্তার হোমিওপ্যাথিক, তিনি অ্যালার্জি ওষুধ দিয়ে পরে অ্যালার্জিটা সেরে যায়, সেরে যাওয়ার পর তার কিন্তু ব্রঙ্কাইটিস ডেভেলপ করে, এবং সেটাই তিনি ভুগেছেন। এরা এই মানে দাদুর বংশ তো আছে। তাহলে ব্যাপারটা কি, যে এই যে তিনি ভুগলেন কেন, তিনি খুব নাম করা ডাক্তার চিকিৎসা করেছেন, এটা হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে। কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা হলে হোমিওপ্যাথি রেজাল্ট তো হয়। কারণ ঘটনা হচ্ছে যে আগে তো অ্যালার্জি স্কিন লেভেলে যখন ছিল, তখন তো সে পেশেন্ট কিন্তু শ্বাসকষ্ট তার ছিল না। তাহলে দেখা যাচ্ছে যে ডিজিজ যে ফেনোমেনা গুলো যখনই আমরা এরকম চাপা দিয়ে ফেলছি বা সাপ্রেস করে ফেলছি, তখন কিন্তু একটা ডিপ বা ভাইটাল অর্গানে কিন্তু সেখানে একটা এফেক্ট করছে। এই যে ভাইটাল অর্গানে এফেক্ট করছে, এই এফেক্ট করে এই যে অবজারভেশন, এটা একমাত্র হোমিওপ্যাথিতে সম্ভব। এবং যারা একটু একটু হোমিওপ্যাথি নিয়ম মেনে নীতি মেনে যারা করেন, তারা এটা দেখতে পাবেন। এবং এই যে ডিপ, এই যে অবজারভেশন, দেখুন আমরা অন্যান্য প্যাথির সঙ্গে এই জায়গাটা মূল পার্থক্য আমাদের কিছু নেই। কারণ অন্যান্য প্যাথি যেটা করে, পেশেন্টের প্রেজেন্ট কমপ্লেনটাকে রিলিভ করার বা সো কল কিওর করার চেষ্টা করে, ঠিক সেম সেম ক্যাটাগরি, সেম চিকিৎসা কিন্তু আমাদের হোমিও সমাজেও কিন্তু তারা করছেন। করতে গেলে কি হচ্ছে, এইরকম কাণ্ডটা হচ্ছে, সাপ্রেশন হয়ে যাচ্ছে, সাপ্রেশন হয়ে কিন্তু তার ভাইটাল অর্গান এফেক্টেড হচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে হোমিওপ্যাথির ক্ষেত্রে যদি আমরা এই সাকসেশন অফ অর্ডার বা তার বংশগতির জায়গাটা যদি বিচার না করি, তাহলে আমাদের টোটালিটি অফ সিমটম বলতে কি শুধুমাত্র প্রেজেন্ট কমপ্লেন, তা তো নয়। এই যে প্রেজেন্ট কমপ্লেন গুলো হলো, এটা এলো কি করে, তার সোর্সটা কোথায়? উৎসকে বাদ দিয়ে কিছু হয় কি? আপনি এটা সাধারণভাবে বিচার করে দেখুন না, যদি কোনো নদী তার উৎস যদি হারিয়ে ফেলে বা উৎস যদি ব্লক হয়ে যায়, সে নদী কিন্তু শুকিয়ে যাবে। তার মানে কি, নদী মরে যাবে বা নদী তার স্বাভাবিক গতি হারিয়ে ফেলবে। তো এখানেও ঠিক তাই, আমরা যদি এই উৎসের জায়গাটাকে যদি না বুঝতে পারি, সেই জায়গাটা যদি ভাবতে না পারি, তাহলে কিন্তু আমরা ওই রোগীর যে জীবন প্রবাহ, এই জীবন প্রবাহের গতি হারিয়ে ফেলবে, বা তার জীবন প্রবাহে অনেক কিছু নষ্ট হয়ে যাবে। ওরে বাবা, এর মধ্যেই 50% হয়ে গেল। জীবন প্রবাহে অনেক কিছু এরকম হারিয়ে যাবে। আমরা এগুলো জেনেও জানি না, জানার চেষ্টা করি না, বোঝার চেষ্টা করি না, অবজারভেশন করার চেষ্টা করি না। আমরা সবসময় সাফল্য খুঁজি, যে হ্যাঁ পেশেন্ট যে বিষয়টা নিয়ে এসে সেটাকে আমি কমাতে পেরেছি। হোমিওপ্যাথিতে এই কথাটা বলে না। পেশেন্ট হোমিওপ্যাথি সবসময় বলে কি, সার্বিকভাবে চিকিৎসা করতে হবে। তাহলে পেশেন্টকে যখন আমি চিকিৎসা করে যখন তার ইমিডিয়েট কষ্টটা আমি কমিয়ে দিলাম, তখন দেখতে হবে সার্বিকভাবে পেশেন্টের উন্নতি হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, তাহলে বুঝতে হবে আমরা ভুল করেছি, এবং সেই ভুলের প্রায়শ্চিত্ত শুধু পেশেন্ট করবে। নৈতিকতা কি বলে, আমাদের হাতে, আমাদের তো পেশেন্ট তো সময় দিয়েছেন, তার উপার্জিত কষ্টের অর্থ তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ, অর্থ আমাদের হাতে তুলে দিয়েছেন,
তা সত্ত্বেও আমরা কিন্তু তাকে সঠিক চিকিৎসাটা প্রদান করলাম না। এখন অ্যাক্সিডেন্টালি সাপ্রেশন হয়ে গেল, সেটা হতে পারে, আমরা তো সর্বজ্ঞ নয়, কিন্তু কথা হচ্ছে যে আমরা যে চিকিৎসাটা করছি আমরা বুঝে চিকিৎসা করছি না। বুঝে যদি ওষুধ না দেয় তাহলে পেশেন্টের এই সর্বনাশগুলো হবে, সাপ্রেশন গুলো হবে। তো ফলে আমাদের কিন্তু একটা ওষুধ দেওয়ার ব্যাপারে কিন্তু প্রচন্ড সতর্ক থাকতে হবে, যাতে পেশেন্টের কোনো রকম অসুবিধা কিছু না হয়। এইবার আসা যাক, তাহলে বুঝতে পারছেন যে আমাদের কিন্তু এই সতর্কতার ঘাটতি আছে। এই যে ঘাটতি, যেটা আমরা মনে করি ওষুধ একবার ঠিক ঠিক সিলেকশন করতে পারে, চিন্তার কোনো কারণ নেই, এত ফাটিয়ে দেবো। এটা অল্প বয়সে তারুণ্যের উচ্ছ্বাস আমাদেরও ছিল, ফাটিয়ে দেবো। কিন্তু যখন ফাটিয়ে দিতে গিয়ে যখন দেখা যাচ্ছে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বা পেশেন্ট যখন খুব আমাকে ছেড়ে চলে যাচ্ছে, হোমিওপ্যাথির বদনাম করছে, তখন আমরা ভাবছি কি আমি তো এত খাটলাম, পেশেন্ট আমাকে বুঝলো না, একটু বেড়ে গেল বলে ইয়ে বুঝলো না, সে চলে গেল। আমরা সবসময় কিন্তু নিজেদের দোষটাকে ঢাকতে চাই বা নিজের দোষ নিয়ে ভাবতে চাই না। এবার দেখুন, এই যে পেশেন্ট, এখানে হ্যানিম্যান কি বলছেন, এখানে যে আলোচনা যেটা করছেন সেখানে কি বলছেন, যে ওষুধ দেওয়ার পর ডিসাইডেড ইন দ্য ফার্স্ট 16, 18 or 20 ডেজ, অর্ডার করে দিয়েছেন 16, 18 or 20 ডেজ of the action of the medicine which has been given in too large a dose. তাই বলছেন কি, একটা ওষুধ দেওয়ার পরে এখানে হ্যানিম্যান যেটা বলছে 16 দিন, 18 দিন, 20 দিন অপেক্ষা করার কথা বলেছে। তার মানে কি এখানে 16 দিন, 18 দিন অথবা 20 দিন, তার মানে ফিক্সড ডেট বলা সম্ভব নয়, কারণ ইন্ডিভিজুয়াল পার্সন, আমরা কেউ 16 দিনে, 16 দিন, 18 দিন, 20 দিন। তার মূল কথাটা কি হ্যানিম্যান বলছে যে ওষুধ দেওয়ার পর তার অ্যাকশনটা অবজার্ভ করতে হবে। ওষুধটা দেওয়ার পর তার আমরা অবজার্ভ করব। এই যে অবজার্ভ করব, যেটা আজকাল দেখুন কি হচ্ছে, একটা পেশেন্টকে, বিশেষ করে এখন সেন্টিসিমারের ক্ষেত্রে যদিও এরকম ভাবে দেওয়ার সুবিধাটা নেই, সেটা নাই দিলাম। 50 মিলিসিমারের ক্ষেত্রে কি হচ্ছে, অবজারভেশন হচ্ছে কি, মোটেই অবজারভেশন হচ্ছে না। সেখানে কি করা হচ্ছে, একদম ধামাকা অফার, 01, 02, 03, 04। এই ধামাকা অফার, আজকে ধরুন এত বছর প্র্যাকটিস করেও আমরা কিন্তু 100% শিওর হতে পারি না এই ওষুধটা দিলাম, এই ওষুধটা আমার সঠিক নির্বাচিত হয়েছে। শুধু সঠিক নির্বাচনের উপর রোগ সারে না, পেশেন্টের অবস্টাকল টু রিকভারি আছে কিনা সেটা একটা ব্যাপার আছে। তার লাইফস্টাইলে বিশেষ কোনো গন্ডগোলের জন্য সে তার আরোগ্যে বাধাপ্রাপ্ত, এটা হতে পারে। লাইফস্টাইল হতে পারে, তার হচ্ছে মেন্টাল কন্ডিশনে তার এমন কিছু অসুবিধা আছে যার জন্য সে সারবে না। তার শুধুমাত্র যে একটা সঠিক ওষুধ নির্বাচন করলে রুগী সেরে যাবে, বা কেল্লা পথে বা মার দিয়া কেল্লা, এইরকম বিষয়টা নয়। একটা পেশেন্ট আরোগ্য হতে গেলে পরে তার অনেকগুলো ফ্যাক্টর সেখানে জড়িয়ে থাকে, যে ফ্যাক্টরগুলোকে আমরা যদি বুঝতে না পারি তাহলে আলটিমেটলি আমরা কিওর করতে পারবো না। আপনি একটা গাড়ি ছাড়লেন মূল লক্ষ্যে পৌঁছাবার জন্য, কিন্তু গাড়িটা তো ছাড়লেন, গাড়িটা ছাড়লে কি গাড়িটা মূল লক্ষ্যে পৌঁছে যাবে? তা তো নয়। অনেক রাস্তা কাটিয়ে তাকে নিরাপদে, বাধা বিঘ্ন সব এড়িয়ে তবে তো নিরাপদে গিয়ে পৌঁছতে পারবে। তার সেখানে এই যে বাধা বিঘ্ন যে আমরা এড়িয়ে চলে যাব, তার রাস্তাটা সে অবজারভেশন করছে, রাস্তাটার সাথে অবজারভেশন করছে, তো অবজারভেশন করে ড্রাইভার আলটিমেটলি তাকে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে। এবং সেখানে স্টিয়ারিংটা ড্রাইভারের হাতে থাকে, ফলে একটা সুবিধা আছে, সেখানে তিনি কিন্তু দরকার পড়ে গাড়ি স্টপ করে দিয়ে তারপর আবার ধীরে সুস্থে দেখে শুনে যেতে পারেন। কিন্তু আমাদের হাতে স্টিয়ারিং থাকে না। আমরা যখন একটা ওষুধ দিয়ে ফেলি তখন কি হয়, সেটা ভাইটাল ফোর্সের হাতে সব স্টিয়ারিংটা চলে যায়, তখন আমাদের হাতে থাকে না, আমাদের কথা অনুযায়ী চলবে না। মানে তখন কি হবে, সেই ভাইটাল ফোর্সের প্রকৃতি অনুযায়ী, তার ইন্ডিভিজুয়ালিটি অনুযায়ী তার কিন্তু অ্যাকশনের গতি প্রকৃতি নির্ধারিত হবে। এবং সেইটা অনেক সময় হয় কি, এই যে আমরা যে ওষুধটা যেটা দিচ্ছি সেটা যদি হচ্ছে লার্জ হয়ে যায়, লার্জ হলে কিন্তু পেশেন্টটা কিন্তু আরোগ্য হবে না।
লার্জ হলে কি হবে, বিভিন্ন ধরনের তার সমস্যা সৃষ্টি হবে, বা এমন সমস্যা বা এমন পরিবর্তন তার মধ্যে হবে যে পেশেন্টের মানে আর কি আরোগ্য হওয়া তো দূরের কথা, পেশেন্টের অবস্থা ভয়ঙ্কর খারাপ অবস্থা নিয়ে যেতে পারে। যেমন ধরুন এই ডোজের ক্ষেত্রে আমরা, ধরুন আপনি একটা দেখছেন, একটা ধরুন একটা পেশেন্টের মানে শেষ অবস্থায় দেখছেন, আপনি শেষ অবস্থা দেখছেন যে পেশেন্টটা, আমরা এটা অনেক সময় পাবেন ক্যান্সারের শেষ অবস্থা বলুন, হ্যাঁ এরকম পেশেন্ট পেলেন, তারা হোমিওপ্যাথি করতে চায় যখন আর কি অন্য কিছু করা সম্ভব হচ্ছে না, আর্থিক কারণ হতে পারে, বা পেশেন্টের সেটাকে নিতে পারছে না, এই বিভিন্ন কারণে সেটা আপনার হাতে পড়তে পারে। তাহলে আপনি যদি সেখানে যদি ডোজ যদি বেশি দেন, তাহলে কি হবে, পেশেন্টটা দ্রুত গতিতে মারা যাবে। কেন মারা যাবে, কারণ ডোজটার যে ধাক্কা যেটা আমি দিলাম, এই লার্জ ডোজ দিলাম, তার প্রতিক্রিয়াটা কিন্তু লার্জ হবে। কারণ আমাদের আরোগ্যটা কিসে হয়, সেকেন্ডারি অ্যাকশনে হয়। এই যে তত্ত্বটা, এই যে ফিলোসফিটা, এটা যদি আমরা না জানি তাহলে আমরা এরকম ডোজ দেবো। এটা হ্যানিম্যান তো একটা জায়গায় এরকম কথা বলেছে যে হোমিওপ্যাথি ওষুধকে এত ছোট করা যায় না যে কাজ করবে না। আবার এই কথাও তিনি 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 করেছেন কি, তিনি হচ্ছে ঘ্রাণে পর্যন্ত ওষুধ দেওয়ার ব্যবস্থা করেছেন। তার উদ্দেশ্য, মূল কথাটা কি, যে এত মিনিমাম দিলে পরেও কাজ করবে, এই কথাও তিনি বলেছেন যে আহ, রোগগ্রস্ত নার্ভ নার্ভ রোগগ্রস্ত অংশটি এত বেশি সেন্সিটিভ থাকে যে সূক্ষ্ম ওষুধের এগেনস্টে সে কিন্তু রেসপন্স করে। তাহলে তাহলে এখানে সোজা কথা যে খুব সূক্ষ্ম ওষুধের কথা তিনি এখানে বলেছেন। এই সূক্ষ্ম ওষুধটা কিন্তু কোনো নির্দিষ্ট মাপ নয়। আপনি যে পেশেন্টটাকে ওষুধ দিচ্ছেন, সেই পেশেন্টটার রেকর্ডিং এর উপর ভিত্তি করে আপনি মাপটা তৈরি করবেন। এটা কিন্তু খুব সোজা বিষয় নয়, এটার কোনো নির্দিষ্ট দাঁড়িপাল্লা নেই, ফিরতে গজ নেই। এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স আই বা এক্সপিরিয়েন্স হোমিওপ্যাথিক আই। এক্সপিরিয়েন্স হোমিওপ্যাথিক আই মানে আমি 40 বছর প্র্যাকটিস করছি বলি আমি আমার হোমিওপ্যাথিক আই ডেভেলপ করেছে, এইরকম ধারণা কিন্তু ভুল। আপনি যখন নীতি মেনে যদি করে থাকেন, নীতি মেনে যদি আমি 5 বছর প্র্যাকটিস করে থাকেন, তাহলে আপনার আয় কিন্তু আমার থেকে অনেক বেটার হবে। এখানে কিন্তু প্রচলিত সেই অন্যান্য প্যাথির এক্সপিরিয়েন্সের সঙ্গে হোমিওপ্যাথির এক্সপিরিয়েন্সের পার্থক্য আছে। হোমিওপ্যাথি এক্সপিরিয়েন্স উইথ ল, যদি আপনার এক্সপিরিয়েন্সটা উইদাউট ল হয়, ইট ইজ ফ্রুটলেস, এটা কোনো কাজে লাগবে না। এটা বলছে পেশেন্টের সর্বনাশ হবে এবং তার ছাত্র বা শিক্ষার্থীদেরও সর্বনাশ হবে। এখন বর্তমান যুগে আমরা কিন্তু এই ভুলগুলো করে চলেছে, আমরা ভুল লুকাতে ব্যস্ত, ভুল সংশোধন করতে আমরা রাজি নয়, পাছে আমাদের বদনাম হয়, পাছে আমাদের নাম কমে যায়, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম আমাদের ভয় জড়িয়ে আছে। এখানে হ্যানিম্যান কি বলছে, যে এই যে 16 দিন 18 দিন, এই যে হ্যানিম্যান যে 20 দিন পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছেন, 50 সে মানে কোন ডাক্তার বর্তমান যুগে এইটা অপেক্ষা করে বলুন দেখি, দেখেছেন? তাহলে হ্যানিম্যানের শিক্ষার সঙ্গে তাদের মিলছে কোথায়? আমি শুধু এই জায়গাটাকে আমি বলতে চাইছি। এবং একটা ডোজ মানে শুধুমাত্র একবার দেওয়াটা ডোজ নয়, ডোজের মূল ব্যাপারটা হচ্ছে যে যে কটা মাত্রা দিলে পরে পেশেন্ট রিয়াক্ট করতে শুরু করে, সেইটাকে এক কথায় এক ডোজ বলে। আমি যদি জেএন কাঞ্জিলারের বই যদি পড়েন, দেখতে পাবেন এখানে বিশদভাবে বলা আছে। আমি জাস্ট এগুলো টাচ করে যাচ্ছি। আমার মূল উদ্দেশ্যটা কি, যে কষ্ট করে আপনি একটা সিলেকশন সঠিক করলেন, শুধুমাত্র ওষুধের মাত্রার দোষে আপনার কিন্তু সেই কষ্ট মেধা নষ্ট হয়ে গেল। দেখুন, একটা সঠিক মেডিসিন সিলেকশন করা চালাকির কথা। আর হোমিওপ্যাথি কিন্তু ব্যক্তি নির্ভর নয়, ব্যক্তিগত মতামতের উপর নির্ভর নয়। একজন কোয়ালিফাইড ডাক্তার যদি ভুল প্রেসক্রিপশন করে, রোগী সারবে না। একজন নন কোয়ালিফাইড ডাক্তার, যে হয়তো ওই ডাক্তারের পেছনে পেছনে দাঁড়িয়ে থেকে থেকে যে শিখেছে, হ্যাঁ, সে তো বিশেষ কিছু জানে না, সেরকম কিছু নেই, কিন্তু সে যদি একটা সিলেকশন ঠিক করে ফেলে, তাহলে কিন্তু যদি মিনিমাম ডোজ দিয়ে ফেলে, তাহলে কিন্তু রেজাল্ট আসবে। রেজাল্ট মানে খুব ভালো পজিটিভ রেজাল্ট আসবে। তারপর কি, রেজাল্টটা ব্যক্তির উপর নির্ভরশীল না, লয়ের উপর নির্ভরশীল। এই জায়গাটাই হচ্ছে হোমিওপ্যাথির মূল জায়গা। আমি কি বললাম এটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে ল ফলো আপ করছে কিনা। আমরা দেখতে পাই তো এরকম অ্যাগ্রাভেশন, সিভিয়ার অ্যাগ্রাভেশন দেখতে পাই, এমন এমন অ্যাগ্রাভেশন হয় যাকে আর ফেরত আনা যায় না। জেএন কাঞ্জিলারের একটা গল্প আমার মনে পড়ে।
এখন তারা মনীষী, তিনি হচ্ছে প্রাতঃস্মরণীয় ব্যক্তি, তারা ভুল স্বীকার করে। আমাদের ভুল স্বীকার করতে গেলে আমাদের সে সাহসে কুলোয় না, কারণ আমরা ভুল স্বীকার করার মতো সাহস আমাদের নেই। আর যাদের সাহস নেই তারা হোমিওপ্যাথ কি করে হবে? আমরা সেরকমই হোমিওপ্যাথ তৈরি হয়েছি নেই বলে। সেখানে যে জেন কাঞ্জিলাল সম্ভবত যত মনে পড়ছে তার এক বৌদিকে ওই ওষুধ দিয়েছিলেন এবং সে লার্জ ডোজ হয়েছিল এবং হাই পাওয়ারও হয়ে গেছে। সেই ডোজ দেওয়ার জন্য এত সিভিয়ার অ্যাগ্রাভেশন হলো স্কিন ডিজিজে যে আলটিমেটলি তিনি তো কোনোভাবে সারাতে পারলেন না এবং সেই ভদ্রমহিলা সুইসাইড করে মারা গেলেন। এই হচ্ছে তার ইতিহাস। তার ফলে বুঝতেই পারছেন যে একটা লার্জ ডোজ, ইভেন হাই পাওয়ার, ক্ষেত্র বিশেষ যে ক্ষেত্রে হাই পাওয়ার লাগবে না, যেমন ধরো যে পেশেন্টের লাস্ট অবস্থা, যখন তার প্রাণ শক্তি অত্যন্ত দুর্বল অবস্থায় আছে, রিয়াক্ট করার ক্ষমতা নেই, তখন যদি আমি হায়ার পোটেন্সি দেন তাহলে পেশেন্ট মারা যাবে। তার মানে কি হায়ার মানে কি বড় পোটেন্সি, মানে উচ্চ মানে উচ্চ তো বড় অর্থে উচ্চ তো হয়। তো ফলে উচ্চ মানে পরিমাণে উচ্চ বলুন বা শক্তিতে উচ্চ বলুন, আপনার উচ্চ কিছু দেওয়া যাবে না। উচ্চ দেওয়া যাবে মানে কি অতিরিক্ত কিছু দেওয়া যাবে না। এই যে মাপটা যেটা করা, এই মাপটা কিন্তু আপনার তো প্রথাগত মাপ নয়, এটা হচ্ছে আপনার হোমিওপ্যাথিক আই বা এক্সপিরিয়েন্স আই, চোখ আপনাকে এটা শেখাবে। এবং আপনারা যখন একটা পেশেন্টকে ওষুধ দিয়ে যখন আপনারা বুঝতে পারবেন যে আমি এই জায়গাগুলো ভুল করে ফেলেছি, সংশোধন করতে হবে। কিছু কিছু রোগের ক্ষেত্রে দেখবেন মানে কি লার্জ ডোজ দেওয়া খুব রিস্কি, আপনি এগুলো দেখতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের প্যাথোলজিক্যাল নলেজটা অত্যন্ত জরুরি। তো ফলে এই লার্জ ডোজ সম্পর্কে কিন্তু হ্যানিম্যান আমাদের সতর্কতা করেছেন এবং কি বলেছেন যে কিছু গ্যাপ দিয়ে দেখতে বলেছেন, অ্যাকশনটা দেখতে বলেছেন। তাহলে দেখুন বর্তমান যুগে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমি প্রিপ্রিমিশিমারের ক্ষেত্রে সেখানেও হ্যানিম্যান এক সুটেবল ইন্টারভেল কথাটা বলেছে, সেই কথাটাকে গুলিয়ে মেরে ফেলেছে। কারণ এক জায়গাতে হ্যানিম্যান বলেছে যে পরপর দেওয়া যাবে, তা পরপর দেওয়া গেলে সুটেবল ইন্টারভেলটা বাদ দিয়ে দিলে তো দেওয়ার উপায় এসে গেল। এই দেখো হ্যানিম্যান তো বলেছে, হ্যানিম্যান বলেছেন কোন পার্সপেক্টিভে বলেছেন, কোন পরিস্থিতিতে তিনি বলেছেন, সেটা আমাকে তো বুঝতে হবে। হ্যানিম্যান তো তার এক্সপিরিয়েন্সের ভিত্তিতে, অবশ্যই নীতিভিত্তিক এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তিনি কিন্তু এইটা দেখেছেন, দেখে তারপর আমাদের শিক্ষা প্রদানের জন্য তিনি এই কথাটা বলেছেন। ফলে আমরা এই জায়গাটা ভুলে গেলে কি করে চলবে লার্জ ডোজের ব্যাপারে, এবং অপেক্ষা করে দেখে না, অ্যাকশনটাকে দেখে নেয়া। তার মানেটা কি অ্যাকশনটা দেখে নেওয়া মানে আপনি যদি বুঝে নেন যে আমি হ্যাঁ ওষুধটা আমি ঠিক ঠিক দিয়েছি, তাহলে ঠিক এটা তো বুঝে নিতে হবে। তারপর তো পরবর্তী প্রেসক্রিপশন গুলো রেপিটেশন এগুলো সব বা হায়ার পোটেন্সি দরকার বলে দেবো, সেসব ওনার ব্যাপার। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, যেটা আমার যেটা এই পৌর বয়সে সেটা মনে হয়েছে, একটা সিমিলিমাম 0.1 পোটেন্সি, ইভেন দানা দানা একটি দানা, পার্থ তো সাক্ষী আছে, পার্থ তো জানে ঘটনাটা। রিসেন্টলি আমার কয়েকটা কেস হয়েছে, একটা দুটো না বেশ কয়েকটা কেস হয়েছে, ক্যান্সার কেস আমি দেখেছি। একটা দানা 50 মিলিসিমেলে 0.1 একটা দানা তাতেই কাঁপিয়ে দিয়েছে। একটা আবার অ্যাগ্রাভেশন হয়েছিল দিন সাথে, পরে তো আমি খুব ভয় পেয়ে গেছি। আমি বললাম, তখন আমার কেশি দাসের কথা মনে পড়ে, আমি ফেলে দেওয়া ডোজটা কেন দিলাম। আসলে কি জানেন তো, সবসময় আমরা বুঝতে পারি না, অনেক সময় আমাদের কর্মীও গ্রাস করে, আচ্ছা ফেলে দেওয়া সব করবো, থাক দিয়ে দিয়ে একটা দানা তো। আসলে ব্যাপারটা হচ্ছে যে একটা দানা যে কারো মৃত্যুর কারণ যেমন হতে পারে, আরোগ্যের কারণ হতে পারে। আমাদের এই এই গাফিলতি বা সিনসিয়ারিটির অভাব আছে আমাদের। আমি জাস্ট এইগুলো কেন বলছি, কারণ আমি এই অপরাধগুলো কিছু কিছু করেছি, আপনাদের তো অপরাধগুলো তুলে দিচ্ছি। আপনাদের স্বীকার করার দরকার নেই, আপনি আপনার বিবেকের কাছে স্বীকার করুন যে আপনি অপরাধ করেছেন কিনা। যদি করে থাকেন সংশোধন করুন, কারণ সংশোধন করে তো লজ্জা কিছু নেই। আমরা হ্যানিম্যানের পাতাতলে বসে কি শিখছি না, নিজেদের সমৃদ্ধি করার জন্য এবং সংশোধিত পদ্ধতিতে, সঠিক পদ্ধতিতে হোমিওপ্যাথিকে প্রয়োগ করার একটা প্রচেষ্টার জন্যই আমরা রাত জেগে এইসব আলোচনা করছি। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল যে শুধুমাত্র সিলেকশন ঠিক হলেই হবে না, যদি ওষুধের মাত্রাটা যদি বেশি হয়ে যায়, অতিরিক্ত মাত্রা হয়ে যায়, তাহলে কিন্তু পেশেন্ট কিন্তু মুশকিল হয়ে যাবে।
আমরা দেখুন 20 গ্লাস, 30 গ্লাস, 50 গ্লাস, 100 গ্লাস, 200 গ্লাস, এও তো অহরহ পরিবর্তন করে আমরা দিই, যে পেশেন্টগুলো ভয় পায়, সিরিয়াস অ্যাগ্রাভেশনের ভয় পায় যেসব ক্ষেত্রে, হ্যাঁ ভয় পায়, সেই সব ক্ষেত্রে আমরা এরকম দিয়ে থাকি এবং দিয়ে আমরা রেজাল্ট সাফিসিয়েন্ট পাই। যেমন আমি কি করি, ওই টুথপিকের একটা দিক খুব সরু থাকে, আমি বলি যে দেখুন ওইটা ডুবিয়ে, ওটা যদি না থাকে আমি বলি যে ছুঁচের ডগাটা ডুবিয়ে আস্তে করে টাচ করে দেবে। পেশেন্টের কিন্তু সাইকোলজিক্যাল একটা ব্যাপার, এতে কাজ হবে কিনা, তখন পেশেন্টকে কিছু কি বোঝাতে হয়। হ্যাঁ, ওষুধটা খুব উচ্চমানের, উচ্চ শক্তি অমুক্তম ভাবে বোঝাতে হয়। আর ঘটনা হচ্ছে যে স্থূল চিন্তা ভাবনা, জড়বাদী চিন্তা ভাবনা আপনার আচ্ছন্ন। ইভেন আমরা হোমিওপ্যাথরাও কিন্তু এই আচ্ছন্ন বা এই মোহমুক্ত থেকে আমাদের নিজেদের মুক্ত করতে পারেননি। যার জন্য তো হ্যানিম্যান আনপ্রেজুডিস অবজারভার হওয়ার কথা বলেছেন। আমার তো মনে হয় না আনপ্রেজুডিস অবজার্ভার আমি মৃত্যুর আগে পর্যন্ত 100% হতে পারি। তবে আমাদের প্রচেষ্টায় আমরা ধীরে ধীরে, আমাদের শিক্ষকদের আশীর্বাদে ধীরে ধীরে আমাদের প্রেজুডিস গুলোকে কাটিয়ে আমরা এগিয়ে চলেছি এবং এই রাত জাগার উদ্দেশ্যই একটা নিজেদের ভুল ধরা, নিজেদের মোহমুক্তি করা এবং রোগীর সার্বিক কল্যাণ করা। তাহলে কি হলো, 2 লার্জ ডোজের ব্যাপারটা গেল। অপেক্ষা করার কথাটা বললাম, অপেক্ষা করার কথাই যে হ্যানিম্যান যেটা বলেছেন, এটা কি সেন্টিসিমানের ক্ষেত্রে আমরা জানি অপেক্ষা করতে হয়। ফিট্রিমিসিমার এখানে আলাদা করে বলেছেন কিছু? কোয়ালিটিসকে যদি ফিট্রিমিসিমার ট্রিটমেন্ট করতে হয় সেখানে অপেক্ষা করবো না কেন? অর্গানাও বলা আছে সুটেবল ইন্টারভাল কতদিন পরে দেখতে হবে। এই যে কথাটা হ্যানিম্যান বলেছেন, অনেকে আবার কি করেছেন, এমন অন্ধ এরা, ওই যে হ্যানিম্যান বলেছেন যে 16 দিন কি 18 দিন কি 2 সপ্তাহ অপেক্ষা করতে হবে। তারপরে যদি দেখা যায় যে পেশেন্টের যদি সেই ওষুধটা যদি কাজ করতেও থাকে, এরা কি করে, রিপিট করে দেয়। রিপিট করে দেয়, কারণ হ্যানিম্যান তো বলেছেন এতদিন করে অপেক্ষা করতে বলেছেন। তাহলে এইখানে পেশেন্ট তারা কিন্তু এই জায়গাটা তারা কখনোই বোঝেন না যে পেশেন্টের স্বতন্ত্রতা অনুসারে চলতে হবে। এটা কি হ্যানিম্যান লঙ্ঘন করতে বলেছেন, না দিনটাকে মেনটেন করতে বলেছেন? দিনটা তিনি বলেছেন। হ্যানিম্যান তো এক জায়গায় এরকম বলেছেন প্রেগনেন্ট ওমেনদের সালফা দিতে হবে। তা আমি সালফা দিয়ে আচ্ছা থাকা আমি খেয়েছিলাম জীবনে, তা আমি ডাক্তার কেশি দাসের কাছে বকাও খেয়েছিলাম। কিন্তু হ্যানিম্যান এই কথা বলেছেন, কিন্তু হ্যানিম্যান এই কথা বলেছেন কি যে তার যদি সালফারে কোনো সিমটম না থাকে তবু তাকে সালফা দিতে হবে? এই কথা তো বলেননি। আসলে আমরা এক একটা অংশকে আমাদের নিজেদের মতন করে অর্থ করে নিই। এখানেও আমাদের ভাবনা চিন্তার মধ্যে সার্বিকতার অভাব। শুধু রোগী দেখার ক্ষেত্রে সার্বিকতা নয়, আমাদের চিন্তা ভাবনার মতো সার্বিকতার অভাব। এই জায়গাগুলো যতক্ষণ না আমরা মনিটর করে আমরা নিজেদের সংশোধন করতে পারবো, আমরা ভালো জায়গায় পৌঁছতে পারবো না। এই একটা জায়গায় পৌঁছতে বছরের পর বছর মানুষ কেটে যায়। বিষয়টা কিন্তু সোজা নয়। আজকে আমি এত বছর প্র্যাকটিস করে আমি স্বীকার করছি যে আজকে এই বইটা আমি যখন পড়েছি তখন সব বুঝিনি, এখন পড়ছি, এখন অনেক কিছু বুঝছি। 5 বছর পড়লে দেখবো না গো, এই জায়গাগুলো তো ঠিক বোঝা হয়নি। কারণ এখানে তার একটা কমার বা সেমিকোলনের বা একটা ব্র্যাকেটের অনেক মূল্য সবসময় আমরা বুঝতে পারি না, কারণ সেই মেধা নেই তো আমাদের। আমরা তো ঘষাঘষি করে একটু চকচকে হয়েছি এই পর্যন্ত, বলতে মেধা নেই আমাদের। তবু আমাদের চেষ্টা করতে হবে, যেহেতু আমরা এই পেশায় চলে এসেছি, আমাদের চেষ্টা করতে। এবং এই লার্জ ডোজ হয়ে গেলে কি হবে, অ্যান্টিডোট করতে বলেছেন। আমি আমি ক্ষমা চাইছি, আমি অ্যান্টিডোট ব্যাপারটা আজও পর্যন্ত ভালো বুঝিনি। এটা আমার অক্ষমতা হতে পারে, আমি আজও পর্যন্ত ভালো বুঝি না। কয়েকবার চেষ্টা করে আমি ধাক্কা খেয়ে আমি হাত তুলে দিচ্ছি। এটা আমার গুরু ডাক্তার তপন গান্ধীকে বলেছিলাম, দেখ ওইভাবে অ্যান্টিডোট করা অত সোজা নয় বাবা, একটা ডাইনামিক মেডিসিনকে কেটে ফেলা এত সোজা নয় বাবা, হ্যানিম্যান যেভাবে বলছেন। কিন্তু এটা যদি তার লাইফস্টাইলটা পাল্টে দিয়ে, তার মানে খাদ্য অভ্যাস, ঘুম, তার চিন্তা ভাবনা, এগুলো কাউন্সিলিং করে বুঝিয়ে দিয়ে এবং অপেক্ষা করা। এই অপেক্ষা করা, যেহেতু ওষুধটা, যেহেতু আমার সিলেকশনটা তো ঠিকই হয়েছিল, অপেক্ষা করাটা কিন্তু একটা উপায়। আরেকটা কথা তিনি বলতেন যে কিছুটা মিনিমাইজ হয়ে আসুক, তারপরে সিমটোম্যাটোলজি দেখে একটা আলাদা অ্যান্টিশরিক দিতে হবে। এবার এখানে হ্যানিম্যান কি বলছেন যে আইদার কি করতে হবে, যে প্রেসক্রাইবিং অ্যান্টিডোট। আমি আগে হাত তুলে দিয়েছি, অ্যান্টিডোট আমি খুব ভালো বুঝি না। মানে আইনত অ্যান্টিডোট করা যেতে পারে, ওকে কাটাবার জন্য করা যেতে পারে,
কিন্তু বাস্তব হচ্ছে আমি ভালো বুঝি, আমি অপেক্ষা নীতিতেই থাকি। ইফ দিস ইজ নট ইয়েট নোন, যদি এটা জানা না থাকে, এই দেখুন হ্যানিম্যান কিন্তু এই কথাটা বলে, যদি এটা জানা না থাকে আমি স্বীকার করবো আমার জানা নেই, তার তখন আমি কি করব? হ্যানিম্যান আমাদের কোন কথাটা বলে দিয়ে যান, তিনি জানেন যে তিনি যা আবিষ্কার করেছেন, তিনি জানেন যে এটা গোটা ওয়ার্ল্ডে এটাকে অ্যাকসেপ্ট করার মতন মুষ্টিমেয় লোক ছাড়া কেউ করতে পারবে না। তখনও করতে পারেননি, এখনো নয়। ইয়েট নট নোন, যদি এটা জানা না থাকে, বাই গিভিং অ্যানাদার অ্যান্টিসোডিক মেডিসিন ফিটিং অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল, যতটা সম্ভব আরেকটা অ্যান্টিসোডিক আমাকে দিতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে ওখানে কি থেকে দেবো, সিমটম গুলো তো বেড়ে গেছে, বা ওই সিমটম গুলো কি থেকে দেবো, এখানেও কিন্তু ইন্টেন্সিটি অফ দ্য ড্রাগ অ্যান্ড পেস অফ দ্য সিমটম, কিভাবে তার কি গতিতে সেটা ডেভেলপ করলো, এই জায়গাগুলো একটু দেখে আমরা কিন্তু একটা ওষুধ দিতে পারি, এটা দিতে পারি আমরা। এবার তারপর অ্যানাদার অ্যান্টিসোডিক মেডিসিন ফিটিং অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল ইনডিড ইন এ ভেরি মডারেট ডোজ, খুব মিনিমাম ডোজে আমরা, মডারেট ডোজে, সোজা কথা খুব কম মাত্রায় দেবো। তাহলে মাত্রা ব্যাপারটা কিন্তু খুব ছেলে খেলার বিষয় নয়। আপনার মাত্রা ভুলের জন্য আপনার আরোগ্য হাতছাড়া হয়ে যাবে, আরোগ্য হাতছাড়া হয়ে যাবে। এটা বড় আফসোস নয় কি? একটা সিলেকশন করা রেকর্ডিং করে কি ছেলে খেলা নাকি? তাহলে কি হলো? গিভিং অ্যানাদার অ্যান্টিসোডিক মেডিসিন as well as possible and indeed a very moderate dose, if this does not suffice, যদি এটা মানে যথার্থ না, যথেষ্ট না হয়, to extinguish the injurious medicinal disease, এই অ্যাগ্রাভেশন যেটা হয়েছে লার্জ ডোসেজের জন্য, তিনি কি বলছেন যে এই যে মেডিসিনাল যে ডিজিজ হয়েছে যেটা, এইটাকে ধ্বংস করার জন্য বা দূর করার জন্য যদি এটা সাফিসিয়েন্ট না হয়, another still should be given homeopathically suitable, যদি এটা যদি না হয় তাহলে কিন্তু আরেকটা আমরা অ্যান্টিসোডিক দিতে পারি, যদি সেটা পসিবল হয়, অ্যাজ পসিবল, যতটা সম্ভব। তার বোঝা যাচ্ছে আমি অ্যান্টিসোডিক থেকে বেরিয়ে আসবো না, এটা হচ্ছে ঘটনা। এরপরে কি আছে, এইটুকু গেলাম। তারপর কি বলছে, নাও হোয়েন দ্য স্টর্মি অ্যাসাল্ট caused by too large a dose of medicine, although homeopathically selected, has been assuaged through an antidote or later use of some other antisodic, then later on the same antisodic is then on the antisodic remedy. So that when had been hurtful only because of its large doses can be used again. তাহলে হ্যানিম্যান কি বলছেন এখানে, কি বলছেন এই ক্ষেত্রে? তিনি কি বলছেন যে আমরা দেখতে পারি, সেটা কি দেখতে পারি? তিনি বলেন এই যে স্টর্মি অ্যাসাল্ট, মানে ঝড়ের মতন এই যে আঘাত, এই যে আমি লার্জ ডোজ দেওয়ার জন্য এই ঝড়ের মতন যে আঘাতটা যেটা হয়েছে, এই আঘাতটাকে যদি আমরা এই লার্জ ডোজের জন্য যেটা হয়েছে, হ্যাঁ, সেটা কি করবো? যদিও মেডিসিনটা হোমিওপ্যাথিক্যালি সিলেক্টেড, অলদো হোমিওপ্যাথিক্যালি সিলেক্টেড, হ্যাজ বিন অ্যাসুয়েজড থ্রু অ্যান অ্যান্টিডোট, অ্যান্টিডোটের দ্বারা উপশম হয়েছে, উপশম দিতে পেরেছি, এরকম হতে পারে, অথবা লেটার ইউজ অফ আদার অ্যান্টিসোডিক, আরো অ্যান্টিসোডিক ইয়ে করতে পারি। তারপর লাস্টে গিয়ে কি বলছে, দ্য সেম অ্যান্টিসোডিক রিমেডি, মানে আবার যেটা তার ইয়ে ছিল, সিমিলিমাম ছিল, সেটাকে আবার আমরা দিতে পারি। বুঝে গেছে ব্যাপারটা? দুধে জল মেশানো আমাদের অনুচিত কাজ, কিন্তু দুধটা যখন উঠলে পড়ে গেছে, তখন যদি আমি সাঁড়াশি দিয়ে তুলতে যাই, সাঁড়াশি হাত দিয়ে ধরে তুলতে যাই, অনেকটা দুধ পড়ে যাবে। উচিত হচ্ছে একটু জল ছিটিয়ে, কারণ দুধের মধ্যে তো জল আছে, যেমন অ্যান্টিসেপ্টিক দিতে বলছেন, এখানে দুধের মধ্যে জল, ওই একটু জল দিলে ওটা নেমে গেলে এবার নামিয়ে। এই যে হ্যানিম্যানের যে কথাটা বললেন, এই কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের এক্সপিরিয়েন্স যেটা বলে, আমি যেটা দেখেছি, আমি এটা দীর্ঘদিন ধরে এক্সপিরিয়েন্স ইয়ে করে দেখেছি, সেটা হচ্ছে কি, ওই ওষুধের লোয়ার পোটেন্সি,
দিলে পরে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে রেজাল্ট খুব ভালো এসেছে, যেটা এখানে হ্যানিম্যান বলেননি। এটা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি। অনেক সময় হয় কি, এটাও দেখেছি, স্কেল চেঞ্জ করে দিলে পরেও কিন্তু এটা হতে পারে। এখন এই ক্ষেত্রে আইডিয়াটা খুব লাগবে যে আমি একটা এই পোটেন্সি দিয়েছি, তার এগেন্সে কোন স্কেল চেঞ্জ করে কোন পোটেন্সি দেবো, যে কোনো দিলে তো হবে না, এবং সেটা দেবো। সেই ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যাতে লার্জ না হয়ে যায়। লার্জ হলে তো পেশেন্টের সর্বনাশ হয়ে যাবে, আবার সেই ঝামেলায় পড়ে যাবে। তাহলে দেখুন, এই যে লার্জ ডোজ, যেটা আপনারা দেখতে পাবেন বহু লোকের প্রেসক্রিপশনে দেখতে পাবেন লার্জ ডোজ দিয়ে যাচ্ছে, দিনের পর দিন খাইয়ে যাচ্ছে। এই যে ব্যাপারটা, এই জায়গাগুলো কিন্তু আমাদের সতর্কতা। এগুলো কি করে, শুধুমাত্র পেশেন্টের এরকম ক্ষতি করে তা না, এমনকি ডিসিমিলার যদি হয়ে থাকে সেক্ষেত্রে ড্রাগ ডিজিজ তৈরি করে। সে আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ যাকে বলা হয়, ইট ইজ মোর ডেঞ্জারাস দ্যান এ ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজ থেকে এটা আরো বেশি ডেঞ্জারাস, আরো বেশি ক্ষতিকারক। আচ্ছা, এবার কি বলছেন, তাহলে আমরা আবার পুনরায় ওই ওষুধে চলে আসবো। হ্যাঁ, পুনরায় যে ওষুধটা বেশি ডোজটা দিয়ে ফেলেছিলাম, আবার এগেন করবো, ক্যান বি ইউজ এগেন অ্যান্ড ইন্ডিড as soon as it is homeopathically indicated with the greatest success only in a far smaller doses. Greatest success কি far smaller doses, far smaller doses। আমরা যখন এরকম করে দিতাম, উপবাস করতে, মজার ব্যাপার কি, উপবাস তো শুধু তাই নয়, সে পেশেন্টটা আমাকে ছেড়ে চলে গেছে, ছিঁড়ে চলে গেছে। আমার এই গানে, আমি আর্লি লাইফে গানে দিয়েছিলাম, সেই বোতলটা এসে আমার ইয়ের উপর ছেড়ে হবে, ডাক্তার পয়সা দিন, আপনার জন্য জল পোড়া নেই। জল পোড়া আপনার কাছে আসেনি, আমি চিকিৎসার জন্য এসেছি। আপনি নিয়েছিলেন? না, ও জল পোড়া নিয়ে কি হবে। অনেকে বলছে খেতে ওষুধ দিন, এইভাবে নেবো না। এরকম কিন্তু আমাদের অপমানিত হতে হতে পারে, আমরা এরকম অনেক সময় অপমানিত হই। আর সত্যের প্রচার যারা করেছে তারা কোনদিন আদরণীয় হয়েছে ভাই, তাদের আদর করতে গেলেও তারা আদর পেতে অনেক সময় লাগে, এমনকি অনেকের মৃত্যুর পরেও তিনি আদর পান, যেটা তার অনুভব করার জায়গা থাকে। মানে সত্যকে নিতে গেলে পরে, সত্যকে প্রচার করতে গেলে কিন্তু আমাদের সাহসী হতে হবে। যার জন্য অর্গাননে হ্যানিম্যান অডে সাপেরি বলে এই ওয়ার্ডটা দিয়ে তিনি শুরু করেছেন। সত্যি কি আমরা তার যোগ্য হতে পেরেছি? সত্যি কি আমরা সাহসী? নীতির জন্য সাহস অবলম্বন করা, নীতির জন্য, দুর্নীতির জন্য নয়। দুর্নীতি করতে গেলেও সাহস লাগে, নম্বরি করতে গেলেও সাহস লাগে ওই, সেটা নয়, নীতির জন্য। আমরা কি প্রস্তুত সেই মানসিক গরম তৈরি করতে? এটা আমাদের ভাবতে হবে। আমি জাস্ট এই আলোচনাটা করার উদ্দেশ্য হচ্ছে আত্মসমালোচনা করা। হ্যানিম্যান আমাদের কি বলেছেন, আমরা সেই জায়গায় আছি না সেখান থেকে আমরা সরে গেছি, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। তাই ফার স্মলার ডোজ in a such more highly potentized attention in the milder quality। তার দেখা যাচ্ছে মূল কথা হচ্ছে যে আরো সূক্ষ্ম ওষুধ বা আরো হায়ার পোটেনশিয়াল আমরা দিতে পারবো যদি আমরা, হ্যাঁ, কি করতে হবে, স্মলার ডোজ। স্মল স্মল স্মল, কত স্মল আপনি দিতে পারেন। আজকে দেখুন হ্যানিম্যান যে ফেটিভ রিসিভারের ক্ষেত্রে বা ইয়ের ক্ষেত্রে তিনি একটা পপি দানাকে স্মল ডোজ একটা উদাহরণ দিয়েছেন, কিন্তু সেইটা দিয়েও তো আমরা সিভিয়ার অ্যাগ্রাভেশন প্রচুর পেয়েছি। এবং পাওয়ার পর ডক্টর কেসি দাস আমাদের বললেন যে তোদের বাড়ির যারা পেশেন্ট আছে, আমার সামনেই বলেছি, হ্যাঁ তোদের আমরা এই পরীক্ষাটা করবো, এই ফেলে দেওয়া ডোজটা দিয়ে দেখবো কি রেজাল্ট আসে। কারণ দানা যেমন আছে জলে দেবো না, শুক্রতে তো কম নার্ভ এন্ডিংস টাচ হয়, তোরা একটু আমাদের সাহায্য। তো আমাদের ছাত্ররা সবাই সাহায্য করেছি, করে দেখলাম যা বেশ মজা। তো মজার ব্যাপারটা কি জানেন তো, অনেকেই এখন আমার কাছে স্বীকার করেছেন যে স্মলার ডোজ দিয়ে আমি স্মল করলে কোনো ক্ষতি হয় না, বরঞ্চ পেশেন্ট এত দ্রুত আরোগ্য হয় এবং এত ম্যাজিক্যাল রেজাল্ট আসে অনেক সময়, যেটা আমার আগের জীবনে কখনো কোনোদিন আসে। এবং তারা সৎ মানসিকতা থাকার জন্য তারা এটা কৃতজ্ঞ করতে স্বীকার করেন। তাই এখানে এই যে স্মল ডোজের কথা যেটা বলছি, এটা আমার কথা তো নয়, অ্যানিম্যানের কথা। হোমিওপ্যাথিতে এই যে জায়গাটা যেটা আছে যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এটা হচ্ছে অন্যান্য প্যাথি অ্যাজ মাচ অ্যাজ পসিবল মানে কত মিলিগ্রাম বেশি, যতটা সম্ভব বেশি দিতে পারে, এটা যেমন তাদের ধারণা। হোমিওপ্যাথিতে তা বলা হচ্ছে না অ্যাজ মাচ অ্যাজ পসিবল, ঠিক বিপরীত। এই বিপরীত মেরুর মধ্যে যে কোনো একটা সত্য।
এবং আমাদের যেটা সত্য যেটা, সেটা তো আমরা তো ড্রাগ প্রুভিং করে আমরা পেয়েছি, রুগী সারিয়ে পেয়েছি, কিন্তু এটা মানা যাচ্ছে না। কারণ ব্যাপার হচ্ছে কি, যে যদি আমি ওই একটা দানা দিয়ে যদি ওষুধ দিই, তার জন্য পয়সা কামাই কি করে হবে? অতএব এটাকে বাতিল করতে হবে, এর বিরুদ্ধে আমাদের বাতিল করে একে মায়া খাতায় রাখতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে সত্যকে তো আটকে রাখা যায় না, সত্য তো এগিয়ে চলবে। এবং এই আমাদের এই যে সত্যের প্রতি লড়াই, আমাদের কারো ব্যক্তিগত কারো বিরুদ্ধে কোনো লড়াই নেই, আমাদের নিজেদের শিক্ষা, নিজেদের বিবেকের সঙ্গে আমাদের লড়াই করতেছি। পেশেন্টকে আমি তাকে জেন্টেল আরোগ্য দিতে পারলাম কিনা, জেন্টেল মানে মৃদু, মানে কম কষ্ট দিয়ে আরাম দিতে পারলাম কিনা, কিওর করতে পারলাম কিনা, এইটা কিন্তু আমাদের আদর্শ কিওরের মধ্যে পড়ে। সেটা আমরা করতে পারলাম কিনা, সোজা কথা নিজেদের যোগ্যতাকে অনুধাবন করা, নিজেদের যোগ্যতাকে অনুধাবন করতে পারলাম কিনা, সেই জায়গাটা কিন্তু আমাদের ভাবতে হবে। The physician can indeed make no worse mistake than first to the consider to a smaller dose. তাই তার মানে কি, এখানে বলছেন যে ফিজিশিয়ান কখনোই মিস্টেক করবে না, স্মলার ডোজের ব্যাপারে কখনোই মিস্টেক করবে না, ভুল করবে না। হুইচ ফোর্স বাই এক্সপিরিয়েন্স, এখানে অ্যানিম্যাল বলছে ফোর্স বাই এক্সপিরিয়েন্সের দ্বারা আমি এটা ফোর্স হয়েছি, মানে ফোর্স হয়েছি মানে কি, আমি বাধ্য হয়েছি এরকম করতে, মানে এক্সপিরিয়েন্স আমাকে বাধ্য করেছে স্মলার ডোজের কথা। হ্যাভ রিডিউস আফটার মেনিফোল্ড ট্রায়ালস, মানে মেনিফোল্ড মানে কি, বহু ট্রায়ালস করে, পরীক্ষা করে আমরা এই রিডিউস করার কথাটা আমরা শিক্ষাটা পেয়েছি। উইচ ইজ ইন্ডিকেটেড উইথ এভরি অ্যান্টিসোরিক রেমেডি, অ্যান্টিসোরিক রেমেডির প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটা আমরা দেখতে পাবো। সেকেন্ডলি, দ্য রং চয়েস অফ দ্য রেমেডি, তাহলে হচ্ছে কি, সিলেক্টেড মেডিসিনটা যদি সঠিক হয় সেক্ষেত্রে আমরা সূক্ষ্ম মাত্রা দিতে পারি। একটা হচ্ছে কি, যে সেকেন্ডলি হচ্ছে চয়েস অফ রেমেডিটা যদি ভুল হয়। তাই বাবা, আমাদের প্রথম জীবনে কটা সঠিক হয়েছে রে ভাই? মাঝে মাঝে একটা সঠিক হয়ে যেত কোনোভাবে, সেটা হলো বিরাট আনন্দ, নাচানাচি, আলোচনা, দেখ আমি ওষুধ দিয়ে এরকম করে ফেলেছি, আনন্দ তো হতোই আমাদের। কথা হচ্ছে যে আমরা এখন এই বয়সে এসে কি সব কটা কি আমরা সঠিক সিলেকশন করতে পারি? বুকে হাত দিয়ে বলুন তো দেখি, সত্যের মুখোমুখি হন, আমাকে বলার দরকার নেই, নিজের বিবেকের কাছে আমি প্রশ্ন উত্তর দেন, তারাই বুঝতে পারবেন। আপনাকে পেশেন্ট কিন্তু কম পয়সা দেয়নি, সব দিয়েছে, কিন্তু আপনি তাকে দিতে পেরেছেন কি? ভাবুন। আর আমি এটা সমালোচনা করতে চাই, এটা আত্মসমালোচনা আমাদের করতে হবে। যদি আমরা আত্মসমালোচনা করে নিজেদের সংশোধন না করতে পারি, হোমিওপ্যাথি বাঁচবে না, হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে। তাহলে রং চয়েস হলো, অ্যান্ড কি বলেছেন, থার্ডলি হচ্ছে কি, হ্যাসেন্ট, hastiness which does not allow such dose to act if full time. হেস্টিনেস মানে কি, তাড়াহুড়ো করা, এতে ফুল টাইম তাকে কাজ করতে যদি আমরা না দিই, সেটা একটা 3 নম্বর ভুল। তার 3টে ভুলের কথা বলছেন, সেটা হচ্ছে কি, সিলেক্টেড মেডিসিনটা যদি খুব মানে ইয়ে হয়, মানে পারফেক্ট যদি হয়, সেক্ষেত্রে ডোজটা যদি আমরা বেশি করে ফেলি, সেটা একটা ভুল। 2 নম্বর ভুল সিলেকশন। এই ভুল সিলেকশনের ক্ষেত্রে একটা বলি, যদি আপনার অন্ততপক্ষে মিনিমাম ডোজের আইডিয়াটা যদি আমরা থাকে, মিনিমাম ডোজের ভুল ওষুধ দিলেও কিন্তু তার এফেক্টটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, আপনি তাড়াতাড়ি সুযোগ পাবেন, পরবর্তী একটা সঠিক ওষুধ নির্বাচন করার সুযোগ আপনাকে দেবে। আর থার্ডলি হচ্ছে কি, থার্ডলি হচ্ছে যে হেস্টিনেস, মানে ওই তাড়াহুড়ো করা, যেটাকে হাত চুলকোনো বলি, আমাদের গুরু ডাক্তার তখন গান্ধী হাত চুলকোনো। হ্যাঁ, তা এই যে হাত চুলকোনো কি, তাড়াতাড়ি তাকে ওষুধ একটা দিতে হবে, আমাকে আরেকটা ডোজ দিতে হবে, এবং পেশেন্টটাকে পুরোপুরি অ্যালাউ যদি না করি, তার ওই যে অ্যাকশনটা যদি অ্যালাউ না করি, তাহলে সেটা কিন্তু একটা 3য় নম্বর দোষ। আচ্ছা বলুন দেখিনি, যারা 01, 02, 03, 04 তারা কি অ্যালাউ করে? কে সত্য, অ্যানিমেল সত্য না এরা সত্য? ভাবো, আমরা দিতে পারি না, আমরা 50 হিসেবে বলে আমরা ভয় পাই, রীতিমতো ভয় পাই, আমরা রীতিমতো ভয় পাই। এই রিসেন্ট আমি একটা ঘটনা আপনাকে বলছি, একটা হার্ট ব্লকের, ডবল হার্ট ব্লকের কেস। দেখুন, উনি মনে এসছেন, ওর নামটা না বলাই ভালো, কারণ তিনি পেশেন্টটা আমাকে পাঠিয়েছিলেন। তো পেশেন্টটা কি হলো, তাকে তখন ভাইটালিটি খুব ভালো, 80 ইয়ার্স ওল্ড। তাকে আমি ওষুধ দিলাম, 200 দিলাম, দুর্দান্ত রেজাল্ট হলো। পরবর্তীকালে রিপিটেশনের প্রয়োজন যখন আসলো, তখন ওষুধটা দেওয়ার পর সেরকম কোনো রেজাল্ট হলো না। কিন্তু 80 বছর বয়স, হার্টের এরকম ব্যাপার, এরপরে 200 দিয়েছিলাম, 1000 দিতে হবে, সাধারণ আমরা তাই করে থাকি।
আমার কি কি সিমটম পেয়ে আমার একটু ভয় লাগলো যে এটা দিলে যদি ধাক্কাটা যদি বড় দিয়ে দেয় পেশেন্টের, এতটা হায়ার পটেন্সি ব্লক আছে আর হার্ট বলে কথা, কিছু যদি হয়ে যায় তাহলে কি হবে। তো তখন আমি কি করলাম, আমি স্কেল চেঞ্জ করে 50 মিলিসিমেল তাকে দিলাম, মানে 0.5 ছিল বোধহয়, তার 0.5 কি 6 ছিল, তার কমে ছিল না। তো কি করি ওই দানাটাকে আমি কি করে ক্রাশ করলাম ভয়ে, হার্টের পেশেন্টে যদি কিছু হয়ে যায় ক্রাশ করে আমি তাকে ওটা ফেলে দিয়ে আবার একটা ইয়ে দিয়ে ভালো করে ঘষে দিয়ে দিচ্ছি, এবং সেটা দুর্দান্ত রেজাল্ট। কিছুদিন আগে ওষুধ নিয়ে গেছে পেশেন্টের, ভালো আছে। তারপরে এই যে তাহলে বুঝতে পারছেন আপনি যখন সিলেক্টিভ মেডিসিনের মজাটা কোথায় জানেন তো, সিলেক্টিভ মেডিসিনটা প্রয়োজন হলে পরে আপনি স্কেল চেঞ্জ করে দিতে পারেন, দিলে পরে রেজাল্ট আসবে। ফলে ওই জন্যই বলছি যে সিলেকশনটা যদি সঠিক হয়, তার ডোজটার গন্ডগোলের জন্য মেডিসিনটাকে নষ্ট করবেন কেন। এই জায়গাগুলো আমাদের একটু সতর্ক হতে হবে, সতর্ক হলে কিন্তু আমরা করতে পারবো। তার 3টে ভুল নিয়ে হলো, আর আমরা এগোচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। এবার এইটুকু জায়গার উপর এখানে সিনিয়র অনেকেই আছে, পার্থ তো ঢুকেছিল দেখলাম, হ্যাঁ পার্থ তো ঢুকেছিল। তা পার্থকে আছি আমি আছি। তুই বল কিছু, তোর তো 40 বছর হলো রে, তুই ছাড়া বলবে এটাকে। হ্যাঁ, এখানে যে লাস্ট প্যারাগ্রাফ যেটা বলা হলো ওই জায়গাটায় বলা হচ্ছে যে দি ফিজিশিয়ান ক্যান ইনডিড মেক নো ওয়ার্স মিস্টেক। এই কোন কোন জায়গাতে এইটা বৃদ্ধিটা পাবে না, সেখানে এনএমএন বলছেন কি একেবারে যদি স্মলার ডোজ দেওয়া যায়, সব থেকে যেটা কম সম্ভব না, যতটা কম, এই একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে যদি ওষুধের সিলেকশন ভুল হয় তাহলে কিন্তু ওই বাড়াবাড়ির মিস্টেকটা হবে না। আর থার্ড মিস্টেক হবে না যদি ওইটা রং প্রেসক্রিপশন, মানে যথেষ্ট সময় অ্যালাউ না করে তাড়াহুড়ো করে একটা অন্য ওষুধ দেওয়া হয়। আসলে বিষয়টা তো তাই। এখানে বেশিরভাগই আজকের আলোচনার মধ্যে যেটা ডোজ এবং পোটেন্সির কথাটাই বেশি করেই বলা হয়েছে। এখানে তো আমরা দেখি কেন্টের 12 অবজারভেশন, যেটা তুই বললি অবজারভেশন 1-এ। এখন যদি পেশেন্টের ভাইটালিটিটা যদি ভালো না হয়, যদি একটা মারাত্মক প্যাথোলজিক্যাল কন্ডিশন যদি খারাপ হয়, সেই জায়গায় যে কি হতে পারে কেন্টের 12 অবজারভেশনের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অবজারভেশনে কিন্তু বলা হয়েছে, এবং এইগুলো কিন্তু আমরা ফলো করি। ওইখানে যদি একটা ওষুধের ডোজটা লার্জ পর্যন্ত হতে পারে, এবং আমার তো বলছি তাহলে সেই ক্ষেত্রে পেশেন্টের ভিতরে যে ক্যান্সার ট্যান্সার গুলো, এই ধরনের যে অসুস্থতা নিয়ে যখন আসে, তখন আমাদের সত্যি প্রথম কথা হচ্ছে সিলেকশন করাটা টু মাচ ডিফিকাল্টিস হয়। আবার কি যে সত্যি তো সেখানেতে সিমটোম্যাটোলজি খুব পরিষ্কার থাকেও না, মানে এত জবঘন্ট হয়ে যায় অনেক রকমের চিকিৎসা করে আসার জন্যে, যে সেই ক্ষেত্রে ওই একটা ধাঁধায় পড়তে হয় ওই, মানে সিলেকশন করার ক্ষেত্রে। তারপরে আবার যদি মেডিকেটের সিলেকশনটা সঠিক হয়েও যায়, সেই ক্ষেত্রে যদি এইবার এটাকে লার্জ ডোজ বা যদি হায়ার পোটেন্সি হয়ে যায়, যেটা তার ভাইটালিটি অ্যাকসেপ্ট করে না, সেটাকে আরো বাড়িয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রেই রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। যেখানে আবার অবজারভেশন 2 কেন্ট বলছেন যে সেখানে কিন্তু প্রলংড অ্যাগ্রাভেশন হওয়ার পরে স্লো রিকভারিও হতে পারে। তাহলে এই জায়গাটায় যেটা আমি প্রায়শই বলে থাকি, অনেক ক্ষেত্রে বলা হয় যে যেটা টিবির ক্ষেত্রে যেটা থাইসিস হয়, সেই ক্ষেত্রে সাইলেশিয়া, ফসফরাস, সালফার, এই ধরনের ওষুধগুলো দিতে না করেছে অনেক স্টলওয়ার্ট। কিন্তু এই জায়গাটা আমার খুব প্রশ্ন জাগতো, যদি হোমিওপ্যাথিক প্রিন্সিপাল সঠিক হয় তাহলে পরে সেই টিবির পেশেন্টের যদি সাইলেশিয়া সিলেকশন হয়, যদি সেটা সালফারের সিলেকশন হয় বা ফসফরাসের সিলেকশন হয়, তাহলে আমি দেব না কেন? আসলে তারা যেটা অবজারভেশন করেছেন
সেটা কিন্তু অ্যাগ্রাভেশন করে রোগীর একটা ফ্যাটাল কন্ডিশন এবং রোগীর মৃত্যু পর্যন্ত দেখেছেন, তার জন্য তারা অ্যালার্ট করছেন। কিন্তু এই জায়গাটাই আমার মনে হয়েছে যে আমরা যদি এই জায়গাটায় ডোজ পোটেন্সিটা খুব সতর্কভাবে দিতে পারি, যেমন হ্যানিম্যান বলছেন, যেটা অমরের বক্তব্যের মধ্যেও বলেছে, যে একটা পপি সিড 20 নম্বর 10 নম্বর দানায় একটা দানা যদি ড্রাই অন টাং দেওয়া হয়, তাহলে অল্প নার্ভ এন্ডিংকে সেটা টাচ করে, সম্ভবত সেইটাই হচ্ছে স্মলেস্ট ডোজ। এবং আমাদের সাহেব কেসি দাস সেইটাকে আরো ফাইনার করলেন, মানে তাতেও অ্যাগ্রাভেশন হওয়ার জন্য ফেলে দেওয়া ডোজ, ওটা ক্রাশ করে টোকা দিয়ে ফেলে দিয়ে তার মধ্যে সুগার বা মিল্ক দিয়ে ড্রাই অন টাং, এইটা দেওয়ার পরে অ্যাগ্রাভেশন অনেক কমে এসেছে। এবং পরবর্তীকালে আমার বন্ধুরা এটা প্রথমে শুরু করে, অমর, নীলকান্ত, এরা সব, পরবর্তীকালে এদের দেখে আমি উৎসাহিত হয়ে আমিও করি। তাতে দেখা যায় যে যে অনেকবার করে এই জলে ফেলে বারবার ফেলে দিয়ে, ওই যে বললো আর কি, 20 বার, 30 বার, 50 বার, 100 বার, 200 বার, নীলকান্ত 500 700 ক্লাস পর্যন্ত চেঞ্জ করেছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু ওই অ্যাগ্রাভেশনটা হয় না। তাহলে আমাদের যে এই ধরনের অসুস্থতার জন্য স্টল ওয়াটার যে রকম মেডিসিন গুলো দিতে আপত্তি জানাচ্ছেন এবং ওই জায়গাটা অ্যাভয়েড করার কথা বলছেন, সেই জায়গাটা অ্যাভয়েড না করে আমার যদি সিলেকশন সঠিক হয়, তাহলে হোক না সেটা। আমরা তো রোগীর চিকিৎসা করি, এটা তো রোগ ধরে নয়, কিন্তু তাদের অবজারভেশন হচ্ছে যে এটা মারাত্মক ক্ষতি হয়, তার জন্য তারা এটা বারণ করছেন। কিন্তু আমরা ওই জায়গাটা, ওই নিষেধটা না মেনে আমার সিলেকশনটার প্রতি জাস্টিফিকেশন করে আমরা যদি ডোজ পোটেন্সিটাকে সঠিকভাবে করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রোগী কাম ব্যাকও করতে পারে, করছেও। এইটুকুই। তাই ডোজ পোটেন্সি নিয়ে অনেক কথাই তো আছে। এবং হ্যানিম্যানের যে অবজারভেশন, হ্যানিম্যান কি করে এই পোটেন্সিতে আসলেন এবং হায়ার পোটেন্সিতে গেলেন, এও তো একটা মানে মানে ইতিহাস। মানে ডোজ, হ্যানিম্যান প্রথমে তো ধরুন সেই মাদার টিনচার বা একদম ক্রুড সাবস্টেন্স এইরকম ভাবে এলোপ্যাথি থেকে তিনি তো হোমিওপ্যাথিতে টার্ন ওভার করছেন, সুইচ অফ করছেন। কিন্তু ডোজটা কমাতে কমাতে অ্যাগ্রাভেশন করছে, সেখানে একটা মেডিসিনাল অ্যাকশন যখন রোগীর মধ্যে দেখছেন, তিনি কিন্তু ওইটা কমাচ্ছেন, কমাতে কমাতে তখন তিনি কিন্তু এই পোটেন্টাইজ ফর্মে আসলেন। সেক্ষেত্রে আরো কমিয়ে আরো বেটার ব্রাইট রেজাল্ট পাওয়া যাচ্ছে। তার জন্য তিনি উত্তর 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 এই গবেষণাটা যে আমরা দেখি যে বেশিরভাগই যে অর্গাননের যে এডিশনটা হয়েছে, বিশেষ করে 6th এডিশনে, সেখানে তো ওই ফিফথ মিনিসিমালটাই তো স্থান পেল। তার মানে তিনি পোটেন্সি, এবং হ্যানিম্যান যখন তার মৃত্যু হয়, সেখানে কিন্তু আর একটা স্কেলের কথা পাওয়া যায়, কিন্তু আমরা সেইটা নিয়ে কোনো লেখা পাইনি, যার জন্য সেই ওষুধগুলো সেটা আমরা ওই ব্যাপারে জানতে পারিনি। কিন্তু হ্যানিম্যানের ওষুধের বাক্সের মধ্যে সেই ধরনের কিছু ওষুধ দেখা গিয়েছিল। যাই হোক, সেটা যেহেতু আমরা পাই না, আমরা সেটা করি না। কিন্তু 50 মিলিসিমাল স্কেলে ওই যে 10 বার করে ঝাঁকিয়ে পরপর দিতে হবে। অনেকে আবার কি ওই 0/1 দেওয়ার পরে 0/2, তারপরে 0/3, এরকম ভাবে পেশেন্টকে বলতে পারে। এখন সেটা হচ্ছে কি যে খুব মানে সৌভাগ্যক্রমে তাদের সিলেকশনটা সঠিক না হওয়ার জন্য হয়তো রোগীগুলো বেশি যায়। যদি ওই সিলেকশনটা সঠিক হয়, তাহলে যে রোগীর কি হেনস্থার শিকার হবে, তা সেটা যে রোগীর কপাল যে সিলেকশনটা সঠিক ছিল না ওই ধরনের ডাক্তারদের। কি বাঁদরামি আর কি, এগুলো তো এক ধরনের বাঁদরামি বলা যায়। তারা তো এনএমএন এর কথা শুনছেন না, এবং তারা নিজেদের মতন ব্যাখ্যা করছেন। এবং তারা আবার অনেক ক্ষেত্রে তারা সব, তাদের ছাত্র আছে, তারা আবার টিচারই করছেন। খুব এটা আমাদের দুর্ভাগ্যজনক। তাহলে এনএমএন এর কথা নিয়ে, এবং আমাদের এই এই চোখটা যেমন বললো পাত্র তো 40 বছর হলো, ব্যাপারটা তাই। আসলে এটা করতে করতে চোখটা খোলে, এবং এটা প্রত্যেকেরই কিন্তু একটা ব্যক্তিগত অভিজ্ঞতা লব্ধ হয়। আপনাদের সৌভাগ্য যে আপনারা এই অমরের মতন বা আরো যারা আমাদের বন্ধু বান্ধব বা সিনিয়র মোস্ট ডাক্তার আছেন, আমাদের গুরুস্থানীয় যারা রয়েছেন, তাদের কাছে কিন্তু এই অভিজ্ঞতাটা আপনারা পেয়ে যাচ্ছেন সরাসরি, এইটা নিজে নিজে। এবং এটা বলবো কি, এটা বোধহয় কোভিডের সব থেকে একটা আশীর্বাদ। এই কোভিডটাই তো আমাদের অনলাইন প্ল্যাটফর্মে এক জায়গায় করেছে,
এবং এর জন্যে যেটা আমাদের হয়তো 20 বছর 30 বছর ধরে ধরে কোনো একটু কিছু শিখতে হয়েছে, এখানে কিন্তু আমরা যদি একটু এইগুলোকে ফলো করে নিজেদেরকে সমৃদ্ধ করে একটু নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারি, তাহলে আমরা যথার্থ হোমিওপ্যাথি তো সেবা হবেই। আজকে তো সত্যি কথা একটা আহ, সঠিক হোমিওপ্যাথ পাওয়াটা দুর্লভ ব্যাপার, এটা রুগীর কাছেও সেটা দুর্লভ ব্যাপার। হ্যাঁ, তারপরে আবার কি একটা আমার তো ম্যানকাইন্ড এর উপর তো দায়বদ্ধ না, মানব সমাজের প্রতি আমাদের তো দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। আমাদের কোনো দেশের কথা বলবো না, কোনো জাতির কথা বলবো না, সমগ্র মানব জাতির জন্য তো। এবং এই জায়গাটায় এই যে ড্রাগ কোম্পানি বা এই বা যে সমস্ত আর কি এলোপ্যাথিক ফার্মাসিউটিক্যাল, এরা শুধু লাভের কথাটাই ভাবে, এরা কিন্তু ম্যানকাইন্ড এর কথা, মানে আগামী দিনের মানব সভ্যতাটা কোন জায়গায় যাবে সেইটা নিয়ে কি এদের কোনো ভালো আহ মানে ভাবনা চিন্তা নেই? যারা মানুষকে ভালোবাসে, মানুষের ভালো চায়, হ্যাঁ, তারা তো এই হ্যানেম্যানকে ফলো করে এবং নিজেরা সেইভাবে যদি প্র্যাকটিসটা করে, তো ক্রমশ উন্নতি হবে। এবং এই জায়গাটা বলছেন যে তপন কাঞ্জিলালের একটা বোধহয় লেখা আছে এটা, যে ডেথ অফ এ পেশেন্ট মোর দেন ডেঞ্জারাস দেন এ ডেথ অফ, মানে কি বলবো, ওই যে মোরাল মোরাল moral ডেথ অফ এ ফিজিশিয়ান physician more মোর dangerous than ডেঞ্জারাস death of patients. দেন এ হ্যাঁ পেশেন্ট, ইয়েস ইয়েস, এইরকম শিরোনামে একটা লেখা। তাহলে একটা রুগী, দেখো, যদি আপনার মানে ডাক্তারের মোরাল ডেথ হয়ে যায়, তাহলে প্রচুর রুগীর অসুস্থ মানে তার খারাপের জন্য দায়ী হবে। কিন্তু একটা রুগী মারা যেতেই পারে তার একটা জন্য, কিন্তু সেই এই, ওই রুগীর কথাটাকে সামনে রেখে আর কি, শিখণ্ডী সামনে খাড়া রেখে যুদ্ধ করা, এই করতে গিয়ে সমগ্র হোমিওপ্যাথি এবং মানব জাতির ক্ষতি করা হয়। সেই জন্য আমার পরামর্শ আপনাদের, বিনীত নিবেদন, যে আপনারা নিজেদেরকে সমৃদ্ধ করুন এবং সঠিকভাবে অ্যাপ্লিকেশন করার চেষ্টাটা অন্তত করুন। সিঙ্গেল মেডিসিন তো আপনারা সকলে দিচ্ছেন, এটা আমরা ধরেই নিচ্ছি, সিঙ্গেল মেডিসিন হলেও হবে না, এরপরেও কিন্তু এত কথা, সেখানে সিলেকশন, সেখানে ডোজ, সেখানে পোটেন্সি, সেখানে রুগীর কন্ডিশন। এবং আজকে অমর তো সাকসেশন অফ অর্ডারের কথা বলেছি, এই জায়গাটা হচ্ছে আমাদের মায়াজমের ভূমিকা, যেটা আমরা কিন্তু ফ্যামিলি হিস্ট্রি, তার পাস্ট হিস্ট্রি থেকে পাই কমপ্লিকেশন গুলো, এবং সেই যে ধরে তার ঠাকুরদার, তার বাপের, হ্যাঁ, তার আবার দেখা যায় তার ছেলের, এই যে একই ধরনের জিনিস। এখন ধরুন যে টিবির কথা বলা হয় বংশগত, আচ্ছা বংশগত টিবিটাকেই ধরবো, তো তার তো ডায়াবেটিক মাইটাস থাকতে পারে, যেটা হচ্ছে সিপিলিটিক মাইজেমের অরিজিন, সেটাও তো এক ধরনের ক্ষয় রোগ নাকি? তাহলে এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে। এখন ওই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলার যে ব্যাসিলাসটা পাওয়া গেল কিনা, এটাই বড় কথা নয়। টিউবারকুলার ডায়াথিসিসের পেশেন্ট, তার গ্রুপের যে অসুস্থতাগুলো যদি আমরা চিনতে পারি, তাহলে আমরা ওইখান থেকে কিন্তু শনাক্তটা করতে পারি। সেকেন্ড একটা কথা আমার ওই জায়গাটা বলে নাই, সেটা হচ্ছে স্পেসের কথা, যে ওই যে গতি, প্রত্যেকটা ওষুধের একটা গতি থাকে, সেই তার সাথে মিল চাই। আমাদের তো একটা সিলেকশন করতে গেলে, আমরা ইভ্যালুয়েশন করতে গেলে, আমরা মেন্টাল, ফিজিক্যাল, যে জেনারেল রুব্রিক গুলো, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, এগুলো তো আমরা বিবেচনা করবোই, আনকমন পিকুলিয়ার তো ধরবই। হ্যাঁ, এইভাবে, এবং তার সাথে যে ওষুধ দেখে, যে একটা ধরুন একটা স্লো অ্যাকশন মেডিসিন যেগুলো করে, সেখানে তো একটা র্যাপিড অ্যাকশন যে ওষুধগুলো করে সেইগুলো দিলে হবে না। তার সাথে তার মেন্টালিটি, যেমন কি বলা হয়, ওই যে পালসিটিলা পেশেন্ট নম্র, ধীর স্থির, ধীরে ধীরে তার গতি, হ্যাঁ, এর সাথে একটা বেলেডোনার পেশেন্ট কিরকম তার গতিটা, অ্যাকোনাইট পেশেন্ট কিরকম তার ঝড়ের গতিতে আসে, এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল করতে হবে। এবং খুব মানে মেন্টাল সিমটমস এবং তার সাথে আনকমন পিকুলিয়ার যদি কিছু থেকে থাকে, বা অল্টারনেটিভ যে সিমটমস যদি এইগুলো পেয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সিলেকশনের জন্য খুব সুবিধা হয়। তো এখানে তো অ্যান্টিসোডিকের কথা বলা হচ্ছে, আসলে ওষুধগুলোর মধ্যে কিন্তু সবই আছে। এখন যেটার যে ডোমিনেন্সি বা বেশি পরিমাণে থাকে, আমরা সেইটাকে সেই মায়াজেমের অন্তর্ভুক্ত বলে গণ্য করি। আসলে সালফারের মধ্যে কি সিপিলিটিক বা সাইকোটিক ক্যারেক্টার নেই? আছে তো। আবার থুজার মধ্যেও তো সিপিলিস বা শরিক নেচার আছে তো। হ্যাঁ, কাজে সব
সবটাই সবের মধ্যে আছে, কিন্তু তার যে বেশি ডেপথ কোনটা, হ্যাঁ, এবং তার ক্যারেক্টারিস্টিক সিমটমস কোনটা, আসলে তার মধ্যে ধরুন ওই ফিক্সড আইডিয়া তুই যেরকম একটা গোপন প্রিয়তা, হ্যাঁ, তারপরে সে আপনাকে মিস গাইড করবে, যেগুলো সাইকোসিস করে, সেগুলো তো তুজার মধ্যে তার বৈশিষ্ট্যগুলো থাকবেই তো। তারপরে ধরুন তার ওয়েট ওয়েদারে অ্যাগ্রাভেশন, একটা মেঘ হলে পারি তার একটা বৃদ্ধি, সাইকোসিস এগুলো নেচার। ধন্যবাদ, এটুকু বললাম। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। অসাধারণ সংযোজন করেছিস। আমি পেশের কথা বলেছি জানিস তো, ওটা আমার মুখ দিয়ে এমনি অটোমেটিক বেরিয়ে যায়। অসাধারণ তুই বলেছিস আজকে। আচ্ছা স্যার, খুব সুন্দর একটা আলোচনা আমরা। স্বপন গুলি স্যার উপস্থিত আছেন প্রথম থেকে, কিন্তু আমাদের সময় স্যারকে একটু তারা দেখছি স্যার। স্বপন বলুক, স্বপন বলুক, স্বপনের অনেক অভিজ্ঞ, অনেক পুরনো ডাক্তার। আচ্ছা স্যার, স্বপন গুলি স্যার, আপনি কিছু অ্যাড করুন স্যার, কিছু বলুন স্যার। প্রথম থেকেই স্যার ছিলেন আমাদের কাছে। তাহলে ওর তো বলা উচিত, এটা তো দায়িত্ব। স্বপন গুলি স্যার, তারপর একজন হাত তুলেছেন, তারপর আমরা প্রশ্ন একটা নিব। স্বপন গুলি স্যার, আপনি মিউট হয়ে আছেন। ও মনে হচ্ছে নেট নেই মনে হচ্ছে, কারণ ওই নেটের যে সেটা ইয়ে থাকে না, ওই কি একটা ওই নাচে নাচে নাচে, ওটা দেখা যাচ্ছে না। আচ্ছা স্যার, আচ্ছা স্যার, মনে হয় হয়তো ডিভাইসের কাছে নেই, কিংবা সমস্যা হচ্ছে নেটের। আচ্ছা, আমরা প্রশ্ন নেব। কেউ একজন হাত হ্যান্ড রাইজ করেছিলেন, তিনি যদি প্রশ্নটি করেন ভালো হয়। ওই 20 মিনিট, হ্যাঁ উনি, হ্যাঁ। হ্যাঁ, করুন। আমি বলি এখানে সবাই আমার গুণীজন, কারণ এত সুন্দর একটা শিক্ষা প্ল্যাটফর্মে আমি সুযোগ পেয়েছি, এটাই আমার অনেক কিছু। স্যার একটা বিষয়, পার্থপ্রদীপ স্যার একটা বিষয় বলছিলেন যে এই 50 মিসিমালের বিষয়টা, স্যার বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করতেন তাহলে ভালো হতো। যেমন আসলে এটার এই 0/1 বা 0/2 বা 0/3 হোক, সিলেকশন মেডিসিনটা, এটার আসলে প্রয়োগ পদ্ধতি, সঠিক নিয়মটা যদি একটু বলতেন তাহলে ভালো হতো স্যার। আমার টাওয়ার খুব গন্ডগোল করছে আর কি। যাই হোক, এটা তো সবসময় ভাইটালিটির উপরে নির্ভর করবে, এবং আপনাদের পরামর্শ করবো ওই 50 মিনিট, ভুলে যান ওটা 50 মিনিট স্কেলের মেডিসিন। হ্যাঁ, ওই পরপর দিতে হবে, ভুলে যান, ওই সমস্ত কথা শুনবেন না। একদম সেন্টিসিমাল স্কেলের মেডিসিন যেভাবে ব্যবহার করেন, এবং রোগীর ভাইটালিটি এবং তার প্যাথোলজি, যে গন্ডগোলটা কতটা হয়েছে, হ্যাঁ, আর প্যাথোজেনিস তো আমার বললই, যেটা হচ্ছে সাকসেশন অফ অর্ডার। হ্যাঁ, ওই যে আপনার ফ্যামিলি হিস্ট্রি থেকে ধরে নেন সিলেকশনের জন্য, তবে কিন্তু ওই জায়গাটা যেতে হবে আর কি। এর মধ্যে অবশ্যই অবস্টাকেল টু রিকভারি, খুব সুন্দর বলেছে, অবস্টাকেল টু রিকভারি, এসব বিষয়গুলো আমাদের দেখতে হয় অনেক সময়তে, এবং অবস্টাকেল টু রিকভারি বিভিন্ন ভাবেই হয় সেটা। হ্যাঁ, তা অনেক সময় দেখা যায় যে কোনো একটা অ্যাকিউট মায়াজম সেই অবস্টাকেল টু রিকভারির জন্য দায়ী হচ্ছে। আমার সিলেকশনটা খুব সঠিক হয়েছে, কিন্তু ওইটার গন্ডগোলের জন্য আপনার কাজ হচ্ছে না। তা আপনারা সবসময়তেই এই রোগীর কন্ডিশন, তার ভাইটালিটিটার উপর নির্ভর করে এটা করতে হবে। এবং আমরা রীতিমতন মানে ওই পরপর যে ওষুধ দেওয়া, এটা কিন্তু আমরা করি না। আমরা লাইক সেন্টিসিমাল স্কেলের মেডিসিন যেভাবে প্রয়োগ করা হয়, ফিটিমিসিমাল স্কেলের মেডিসিনও ওই রকম ভাবেই প্রয়োগ করি, এবং তাতে কিন্তু আমরা বেস্ট রেজাল্টই পেয়ে থাকছি। তো আমার তো বললই, আমরা দুজনেই একটা ক্যান্সারের রোগীকে দেখতে গিয়েছিলাম, এবং সেখানেতে আমাদের সিলেকশন ছিল স্ট্যাফিসেগ্রা 0/1, সেখানে একটা দানাই মাত্র দেওয়া হয়েছিল, এবং তাতেই কিন্তু তার খুব
ইফেক্টিভ রেজাল্ট আমরা দেখেছি, খুব ব্রাইট রেজাল্ট। সেই অবজারভেশনটা অমর এবং আমি দুজনাই দেখেছি। আপনাকে কতটুকু বোঝাতে পারলাম জানি না, যদি আপনি একটু মানে বলেন আর কি যে কোন জায়গাটায় গন্ডগোল আছে, চেষ্টা করবো। যথেষ্ট হয়েছে, অনেক অনেক ধন্যবাদ, যথেষ্ট ভালোভাবে বুঝিয়েছেন। স্যার, আমাদের তো অবশ্যই সতর্ক থাকতে হবে যে রোগীর অ্যাগ্রাভেশন, তার ভাইটালিটি কি অবস্থায় আছে, তার জীবন শক্তিটা আসলে কতটুকু ওষুধের গ্রহণযোগ্যতার মধ্যে আছে, এটা তো অবশ্যই বুঝতে হবে। কিন্তু আমি আবার অনেকেরও দেখেছি যে যেমন একটা দানাই দিয়েছে, একটা দানা দিয়ে যখন গুলিয়ে রোগীকে দেয়, আমার এটা নতুন একটা জায়গায় দেখা আর কি, সেজন্য জিজ্ঞেস করতেছি যে এটা আসলে কি নীতি বিরুদ্ধ হচ্ছে কিনা। না না, স্যার, আমার একটু নিশ্চিন্ত হবে না, স্যার। মিনিমাম আপনি করুন না, কোনো অসুবিধা নেই। অভিজ্ঞতা আপনাকে শেখাবে, যখন ঠোকরটা খাবেন না তখনই দেখবেন যে এই কথাগুলো মনে পড়বে। হুম, রুগী তো আপনার কোন অবস্থায় রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন, তার একটা কোন প্যাথোলজিক্যাল অবস্থায় রয়েছে। সেই হিসেবে আমাদের ডোজ এবং রিপিটেশন এইগুলো ঠিক করতে হয়, বা পোটেনসি সিলেকশনটা ঠিকভাবে সেইভাবে করতে হয়। হ্যাঁ, আর ওই যে একটা ডোজ কখন বলবো, আপনি একবার ওটা হলো একটা মাত্রা, কিন্তু ধরুন দুবার তিনবার দেওয়ার পরে এইবার স্পষ্ট বুঝতে পারলেন যে এটা কিন্তু রোগীর একটা সেন্সের জায়গাটা কিন্তু খুব, আপনি কিন্তু তখন তার ফিজিক্যাল লেভেলের কোনো কিছু হয়তো বুঝতে পারছেন না, কিন্তু রুগীর নেচার, তাকে অবজারভেশন করে সে যখন আসছে, রুগী হয়তো বলছে তার সব বেড়ে গেছে, কিন্তু আপনি দেখছেন যে সে আগে যেভাবে কথা বলছিল, তার মুভমেন্টটা, তার জেস্টারটা কিরকম ছিল, এবং সে মানসিক ভাবে একটু বেটার ফিল করছে কিনা। রোগীর কথাটাই সবসময় ধ্রুব সত্য এটা মনে করবেন না, আপনার কিন্তু থার্ড আই, অবজারভেশনের আইটা কিন্তু খুব ক্লিয়ার দরকার, ওখানেই কিন্তু বুঝতে পারবেন। একটা রুগী মিউ মিউ করে বলে, একটা কথা বলতে গেলে 10 বার হাঁপাচ্ছে, সেই রুগীটাই বলছে আমার কিছুই হয় নাই, আমার সব বেড়ে গেছে, অথচ সে কিন্তু খুব জোরের সঙ্গে বলছে, তার কিন্তু ওঠা বসা চলা বলা সবেতেই তার কিন্তু একটা যথেষ্ট গতি এসেছে। আপনি কিন্তু বুঝতে পারবেন সেই রুগীটা কিন্তু ওষুধটা কিন্তু অ্যাকশন করছে এবং সেটা কিন্তু তার ফেভারে যাচ্ছে, হেলথের দিকে যাচ্ছে। বোঝাতে পেরেছি কি কথাটা? একটু বলবেন কাইন্ডলি। জি স্যার। আমি আপনাকে একটা অনুরোধ করব, ডাক্তার অমরনাথ চক্রবর্তী বাংলায় একটা আমার পেজ আছে, ওখানে আমি কিন্তু এই আরোগ্য বলে একটা গ্রুপে আমি লিখছি, কততম হয়েছে মনে নেই, ভুলে গেছি। হ্যাঁ, তাই ওখানে কিন্তু আমি অর্গানন থেকে তুলে তুলে দিয়েছি, অর্গাননের লেখা তুলে ব্যাখ্যা করেছি এই ডোজের ক্ষেত্রে। আমি কোনো কারো কথা বলিনি, একদম হ্যানিম্যানকে উল্লেখ করে বলেছি, কারণ ওখানেও হ্যানিম্যান কিন্তু বলেছেন আপনাকে করার কথা, অ্যাট সুটেবল ইন্টারভেল। এই যে জায়গাগুলো, আজকে আজকে একটা কেস দেখেছি, সেই কেসটার ব্যাপারটা হচ্ছে কি, তাকে ওই বর্তমান সিমটম দেখে ওই ওষুধ দেওয়া যাবে না, দেওয়া সম্ভব না তাকে। এবার হচ্ছে কি, তার যে বংশের ইতিহাসটা যখন আমি দেখলাম, ওরে বাবারে, তার বংশের ইতিহাস আমি দেখলাম, দেখে দেখে তাকে ওষুধ সিলেকশন করলাম, যেহেতু তার মা হচ্ছে চিকিৎসক, আর মায়ের সঙ্গে তো ডাক্তারের ইমোশনটা থাকে না, সন্তানের আবেগে থাকে, এবং সেই মানুষটা কিন্তু টেনশনে সে ভুগবে, আমি জানি। আমি তাকে কি করলাম, মানে কি, আমি সেন্টিসিমারই দিয়েছি, তা তাকে আমি কি করলাম, 10 গ্লাস পরিবর্তন করে আমি একটা টুথপিক দিয়ে দিয়েছি। হ্যাঁ, টুথপিকটা দিয়েছি, অনেক সময় টুথপিক আচ্ছা নেই, ঠিক আছে 1 চামচ খেয়ে নেই, এরকম যদি করে ফেলে পেশেন্টের অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু ওই টুথপিক দিয়ে ডগাটা দিয়ে দিয়েছি, কিছু এতে অসুবিধা হওয়ার চান্স নেই, এবং ছেলের ভাইটালিটি ভালো আছে, যথেষ্ট ভালো আছে, আমি ছেলের দেখেছি। এবার এই যে সিলেকশন অফ এই যে প্রোটিন ডোজটা, এইটা গন্ডগোল হলে তো রুগী সারবে না। আজকে তো হ্যানিম্যানের কথা তো আমি আগেই আলোচনা করি, হ্যানিম্যান তো পরিষ্কার বলে দিয়েছে সারবে না, এবং সারেও না। আমরা প্রচুর দেখেছি এরকম, আমরা অনেক, কি বলবো, অনেক ধাক্কা খেয়ে শিখেছি, একটা দুটো নয়, আমরা দিনের পর দিন ধাক্কা খেয়ে খেয়ে দেখতে দেখতে শিখেছি। আর এই শিখতে গিয়ে আমরা যেটা শিখেছি দীর্ঘ কয়েক বছর ধরে, আপনাদের সেটা একদম মানে একদম আনকোড়া ভাবে আপনাদের হাতে তুলে দিচ্ছি, আপনাদের ওটা